বিড়ি খায় না বাবা। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, তো যেটা বলছিলাম, আমাদের আজকে টার্গেট থাকবে জিমি ভ্যালেন্টাইন গল্পটা পড়া, সেখান থেকে এসিকিউ করা এবং নতুন যে উম, অনেকে না কি করেছে, যারা অনলাইন ক্লাসে, দাদা বা স্যার আপনি না স্যার 5 দাগের কোশ্চেনটা লেখাননি। এ বাবা, আমি 5 দাগের কোশ্চেন লেখাইনি, অ্যান্সার গ্রুপে ক্লাসে বলে দিইনি। তার মানে ওটা প্রমাণিত হয়ে গেল যে তারা ক্লাস করে না। যারা যারা আমাকে মেসেজ করেছে তারা খালি নোটস নেয়। বুঝতে পেরেছো? অতিরিক্ত মাতব্বরি বা পণ্ডিতগিরি করতে গেলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। যারা কন্টিনিউয়াসলি রেগুলারলি ক্লাসেস করবে তাদের রেজাল্ট ভালো হবে। যাই হোক, আমরা আগে পুরো গল্পটা কবিতাটা ভালো করে পড়ে নেব। মানে এত কুড়ের কুড়ে কেউ একটা আসার সময় অ্যাডজাস্ট করে আসবে, তবে একটু গেটটা ঠেলে খুলে দেবে না, অ্যাডজাস্ট করবে। যাই হোক, যেটা বলছিলাম, ক্লাস 11-এর সব থেকে মানে ক্লাস 11-এর সব থেকে সুন্দর প্রেমের গল্প যদি হয় এবং তোমার জীবনের সব থেকে সুন্দর প্রেমের গল্প, সেটা আজকে আমরা পড়বো। তার নাম জিমি ভ্যালেন্টাইন। আমার স্যার খুব সুন্দর করে বলতো জিমি ভ্যালেন্টাইন। তো এই জিমি ভ্যালেন্টাইন গল্প এমন একটা গল্প তোমার আজীবন মনে থাকবে। দেখবে কিভাবে একজন আসামি ভালোবাসার স্পর্শে নিজেকে পরিবর্তন করে ফেলে। দেখবে একজন আসামি ভালোবাসা পেলে কিভাবে ব্যাক টু নর্মাল লাইফে চলে আসে। তো আমরা বেশ কিছু জিনিস জানবো। জিমি ভ্যালেন্টাইন যিনি লিখেছেন তার নাম ও হেনরি। তার নাম কি? ও হেনরি। তো ও হেনরির আমরা বলতে পারি অলিভার হেনরি। ও হেনরি কি? অলিভার হেনরি। তার জীবনী সম্পর্কে জানলে, তার জীবন সম্পর্কে জানলে ভীষণ ভালো লাগবে। তিনি কিন্তু এই গল্পটা জেলে থাকাকালীন লিখেছিলেন। তিনি জেলে থাকাকালীন 12টা শর্ট স্টোরিজ লিখেছিলেন। কটা শর্ট স্টোরি লিখেছিলেন? 12টা। এবং টোটাল জীবন দশায় তিনি 381টা শর্ট স্টোরি লিখেছিলেন। এবং তিনি কিন্তু ওয়ান অফ দি বেস্ট শর্ট স্টোরি রাইটার্স অফ ইটস টাইম। মানে বর্তমানেও তিনি একজন অন্যতম ছোট গল্প লেখক। তার জীবনীটা কেন, তার সম্পর্কে একটুখানি জানি, তারপরে আমরা জিমি ভ্যালেন্টাইন গল্প সম্পর্কে ডেফিনেটলি আমরা জানবো। আমরা জানি যে আমরা মারাত্মক পণ্ডিত হই না, আমরা মূল মূল জায়গাগুলো বুঝি। তাহলে 1862 সালে তার জন্ম এবং 1910 সালে তার মৃত্যু। আমরা সবসময় লেখকের বাবা মায়ের নাম বাদ দিয়ে আমরা তার বউর নামটা আগে জানি, তাই না? মনে হয় একটু জানি, কেমন হয়? এখানে কিন্তু সবসময় খালি বউদের নাম জানবো না, একটু মায়ের নামটা জানবে না। কষ্ট করে জন্ম দিয়েছেন, তার মায়ের নাম ভার্জিনিয়া। ভার্জিনিয়ার কথাটা কেন উল্লেখ করা হয়েছে? ভার্জিনিয়ার কথাটা উল্লেখ করার পেছনে কারণ হলো, তার মা তার জন্মাবার 3 বছর পরে মারা যায়। তিনি যখন মাত্র 3 বছর বয়স, তখনই তার মা তাকে ছেড়েই পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর তিনি পুরো একা তার মাসির কাছে মানুষ। কত কষ্টের জীবন। বোর্ডিং স্কুল, সেখান থেকে পড়াশুনো, হাই স্কুল, সেখান থেকে তিনি ভালোই ছিলেন। তারপর তার বিয়ে হয় এথল এস্টেসের সঙ্গে। তার বিয়ে হয় কার সঙ্গে? এথল এস্টেসের সঙ্গে 1887 সালে। 1896 সালে তিনি এমবেজলমেন্ট অর্থাৎ একটা চুরির কেসে ধরা পড়ে। চুরি কেসে ধরা পড়লে 1897 সালে তার স্ত্রী এথল মারা যায়। স্বামীর অপমানে এথল মারা যায়। তারপর তিনি অত্যন্ত একাকী হয়ে পড়েন এবং জেলে থাকাকালীন তিনি অনেকগুলো গল্প লেখেন, 12টা শর্ট স্টোরি লেখেন। এবং পরবর্তীকালে তিনি বহুবার জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং মজাদার বিষয়, জেল থেকে পালিয়ে যাওয়ার পর তিনি যখন শেষ সময় তার স্ত্রীর এই অসুস্থতা, তখন কিন্তু তিনি জেলে নিজেকে আত্মসমর্পণ করেন এবং সেইখানেই তিনি আরো অনেকগুলো গল্প, ছোট গল্প লেখেন। এবং তার ভালো ব্যবহারের জন্য পরবর্তীকালে তাকে জেল কর্তৃপক্ষ ছেড়েও দেয়। দেখো, যদি মানুষ স্বভাবটা ঠিক হয় তাহলে দেখবে পুরো পরিবারটা ভালো থাকে।
সৎ পথে উপার্জিত ডাল ভাত অনেক ভালো, অসৎ পথে উপার্জিত বিরিয়ানির থেকে, তাই না? তা এবং আরো জানলে ভাল লাগবে, পরবর্তীকালে 1909 সালে কিন্তু তিনি আবারও বিয়ে করেন সারা কোলম্যানকে। তিনি বিয়ে করতে চাইনি, তার একটা সন্তান জন্মাবার দিনই মারা যায়। তার জীবনটা কতটা কষ্টের একটু ভাবো। তিনি ছোটবেলায় মাকে হারায়, তারপর মিথ্যে চুরির দায়ে তাকে ফাঁসানো হয়, মিথ্যে জালিয়াতির দায়ে তাকে জেল হাজত খাটতে হয়। তার জেল হয়েছে বলে তার স্ত্রীকে, তার প্রথম স্ত্রী এথল এস্টেসকে মৃত্যুর সঙ্গে, রোগের সঙ্গে পাল্লা দিয়ে এবং শেষে তিনি মারা যায়। এবং তার সন্তান এত ছোট বয়স, মানে জন্মানোর দিনই যদি মারা যায়, তার জীবনে কি থাকে? তিনি আবার বিয়ে করেন, তার নাম সারা কোলম্যান। এবং বিয়ের 1 বছর পরেই তার স্ত্রী, 1909 সালে তার স্ত্রী বিয়ের, ভালো করে বুঝবে, হ্যাঁ, 1909 সালে সারা কোলম্যানের সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের কিছুদিন পরে তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে দেয়। তারপর তিনি অ্যালকোহলিজম মানে মদ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করে। মানুষের স্ত্রী যখন চলে যায় তখন তো বোঝে না, সে বোঝে না, আর ভালো নেই। তারপরে তিনি মারা যায় 1910 সালে। তাহলে আমরা তার সম্পর্কে, ও হেনরি সম্পর্কে জানলাম। এবং ও হেনরি সম্পর্কে জানলে তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমি বলেছি যে আমরা প্রত্যেকটা গল্পের শুরুতে গল্পের লেখকের নাম জানি, কবির নাম জানি, কিন্তু এইখানে আমরা বাবা মায়ের নামটা জানার চেষ্টা করি না, একটু এড়িয়ে চলি। তো এইখানে জানতে হবে, সবসময় দুষ্টুমি করলে চলে না, সবসময় খালি বউকে বউকে, অসভ্য পোলাপান। এইখানে একটু জানতে, তার মায়ের কথা, তার মায়ের নাম ভার্জিনিয়া। এবং কেন সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট তার মায়ের কথা আমি কেন বলবো, কারণ তার মা তার মাত্র 3 বছর বয়সে, মানে যখন আমাদের ও হেনরির 3 বছর বয়স, তখন কিন্তু তার মা মারা যায়। আচ্ছা, ও হেনরি, তার নামটা কি ও হেনরি ছিল? না, তার নামটা ছিল উইলিয়াম, একটু ঘেন্না লাগবে, সিডনে পর্টার। তার নাম কি ছিল? উইলিয়াম সিডনে পর্টার, এটা তার আসল নাম। তাহলে এই নামটা কি? এই ও হেনরি মানে অলিভার হেনরি তার আসল নাম, সরি, এই অলিভার হেনরি তিনি তার ডাক নাম নিয়েছে। ডাক নাম মানে কি? ডাক নামের ইংরেজি হচ্ছে সিউডোনিম। সিডোনিম, ডাক নামের ইংরেজি কি? সিডোনিম। ঠিক আছে? কেউ না ওইখানে এসে জানো কেউ আমি আসছি বলো না, আমার খুব বিরক্তি লাগছে, ভীষণ বিরক্তি লাগছে। তাহলে আমি কি জানলাম? যে ও হেনরির আসল নাম কিন্তু উইলিয়াম সিডনে পর্টার, এবং তার ডাক নাম, যেটা ইংরেজিতে বলা হয় সিডোনিম বা ছদ্মনাম, ডাক নাম নয়, ছদ্মনাম। তিনি জেলে থাকাকালীন এই ছদ্মনাম, কি ছদ্মনাম? ও হেনরি ছদ্মনামে তিনি 12টা শর্ট স্টোরিজ লিখেছিলেন এবং তার জীবন দশায় 381 খানা শর্ট স্টোরিজ লিখেছেন। তার প্রথম পক্ষের স্ত্রী এথল স্টেস, তার সঙ্গে বিবাহ করার পর 1887 থেকে 1896 পর্যন্ত ভালোই ছিল, কিন্তু 96 এর শেষ দিকে তাকে জালিয়াতির দায়ে তাকে অ্যারেস্ট করা হয় এবং বিনা অপরাধে তাকে জেল হেফাজতে নেওয়া হয়। এবং তিনি জেল থেকে পালিয়ে আসার চেষ্টা করে এবং পুরো রাজ্য জুড়ে তার নামে একটা হলফনামা বের করা হয়, তাকে ধরে দিতে পারলে এমন কিছু। মানে তার স্বামীর এইরকম অপমান দেখে তার স্ত্রী কিন্তু রোগগ্রস্ত হয়ে যায় এবং 1897 সালে তার স্ত্রী মৃত্যু ঘটে। এবং তার জীবনে আরো একটা দুঃখের কাহিনী, তার প্রথম সন্তান জন্মাবার দিনই মারা যায়। সন্তানের মুখটুকু তিনি দেখতে পায়নি, যদিও পরবর্তীকালে তিনি আবার সারা কোলম্যানকে বিয়ে করে এবং বিয়ের কিছুদিন পরে 1909 অর্থাৎ 1909 সালে তার স্ত্রী তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কয়েকদিন পরেই তিনি কিন্তু আর এই পৃথিবীর এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে পারেননি। তিনি পৃথিবীর যে রিয়ালিটি, যে তোমার কাছে কিছু থাকলেই তবে মানুষ তোমার কাছে থাকবে, যতদিন তোমার কাছে কিছু পাওয়ার থাকবে ততদিন এই পৃথিবী তোমায় চাইবে। যখন তোমার কাছে কিছু নাই,
কোনো মানুষজন তোমার কাছে নাই, আছে? নেই, তাই না? একটা গান আছে না, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, তাই না? তোমরা শুনেছো কিনা জানি না, একটা মায়ের গান রয়েছে, দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। হ্যাঁ, সেই কর্তারে দেবে ছড়ি, কারাকালের কর্তা এলে, কালাকালের কর্তা এলে। অর্থাৎ তোমার কাছে কিছু থাকলেই থাকবে মানুষ, না হলে ছেড়ে চলে যাবে। সেরকমই তার স্ত্রী কিন্তু চলে যায় এবং পরবর্তীকালে তিনি মদ খায়, নেশা করে, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মারা যায়। তাহলে আমরা অনেক কিছু জানলাম। এবার একটু জানি জিমি ভ্যালেন্টাইন গল্পটা সম্পর্কে। জিমি ভ্যালেন্টাইন গল্পটা পাবলিশ হয় 1903 সালে। এটা কিন্তু মূল নাম ছিল রেড ট্রাইব রিফরমেশন, এবং এই গল্পটা কিন্তু জেলে থাকাকালীন লেখা। কোথায় থাকাকালীন লেখা? জেলে থাকাকালীন। এই রেড ট্রাইব মানে পুনরুদ্ধার করা, রিফর্ম মানেও কিন্তু পুনর্গঠন, উদ্ধার করে গঠন করা। তার মানে ধরো তুমি কোনো একটা বাজে পথে রয়েছো, তোমায় সেখান থেকে ফিরিয়ে আনলাম, রিট্রাইভ করলাম এবং আবার নতুন করে তোমাকে তৈরি করলাম, রিফরমেশন, তাই না? সফল মানুষের সঙ্গে তো সবাই থাকে, কিন্তু একজন অসফল মানুষকে সফল বানিয়ে তার পাশে সবসময় থাকা অত সোজা নয়। তার মানে তুমি দেখা গেল কোনো একটা মেয়েকে তুমি ভালোবাসলে, বললে আমি তোমায় খুব ভালোবাসি, মেয়েটি বলে তুই কি করিস? কিছু করি না, তোমাকে রিজেক্ট করে দিল, তাই না? তারপর একদিন চাকরি পেয়ে আবার ওই মেয়েটাকে বললে, মোটরসাইকেলের সামনে লেখা রইলো বিএসএফ বা আর্মি, তুমি আবার তাই গাড়িটা থামিয়ে বললে হে আই লাভ ইউ, ওয়াও থ্যাংক ইউ, চলো, গাড়িতে বসে পড়লো। তার মানে অ্যাকচুয়ালি মেয়েটি কি তোমায় ভালোবাসে না তোমার সফলতাকে ভালোবাসলো, তোমার অর্থটাকে ভালোবাসলো, তাই না? তার মানে সেই ভালোবাসাই ভালোবাসা, যে তুমি যখন অসফল ছিলে তখনও তোমায় ভালোবাসবে, সফলতা থাকতেও ভালোবাসবে, হাতটা ছাড়বে না, তবেই তো ভালোবাসা। এইখানে আমরা গল্পটা দেখতে পাবো, রেড ট্রাইব রিফরমেশন ঠিক এইটাকেই তোমরা কানেক্ট করতে পারবে। এবং 1903 সালে এটা কিন্তু পাবলিশ হয় কসমোপলিটিয়ান ম্যাগাজিনে। কসমোপলিটিয়ান ম্যাগাজিনে কিন্তু এটা 1903 সালে পাবলিশ করা হয়। খুব মন দিয়ে তোমরা দেখো, কসমোপলিটিয়ান ম্যাগাজিনে কিন্তু এটা কসমোপলিটন 1903 সালে এটা কসমোপলিটন ম্যাগাজিনে কিন্তু পাবলিশ করা হয়। এইটুকুনি জানলে হবে, এর বেশি সম্পর্কে জানতে হবে না। মেন পয়েন্ট কি? ও হেনরির আসল নাম উইলিয়াম সিডনে পটার। ও হেনরির পুরো নাম অলিভার হেনরি। তার এই ও হেনরি নামটা কিন্তু একটা ছদ্মনাম। কারণ তাকে ছদ্মনাম কেন নিতে হয়েছিল? কারণ তিনি জেলে বসে 12টা শর্ট স্টোরি লিখেছেন। সেই 12টা শর্ট স্টোরির মধ্যে জিমি ভ্যালেন্টাইন ইজ ওয়ান অফ দেম, যার আসল নাম রেড ট্রাইব রিফরমেশন। এটা পাবলিশ হয়েছিল 1903 সালে কসমোপলিটিয়ান ম্যাগাজিনে। তার জীবনী সম্পর্কে আমরা জানলাম, তার মা তার 3 বছর বয়সে তাকে ছেড়ে চলে যায়, মানে মারা যায়। তারপর তিনি বড় হয়ে বিয়ে করেন এথল এস্টেসকে, জানলাম। তার স্ত্রী কেন মারা যায় জানলাম, এবং বাদ বাকি গল্প আমরা জেনেছি। এবার আমরা গল্পে আসি, চলো সবাই মন দিয়ে দেখো, কোথাও কারো কোনো সমস্যা নেই, এবার একটু মন দিয়ে আসি। আমরা এই গল্পটা 3টে দিনে কমপ্লিট করব। কদিনে? 3 দিনে। সুতরাং মন দিয়ে আমার সঙ্গে সময় দেবে। কেউ যেন ওখানে এসে আসছি সে যেন না বলে। A guard, Jimmy Valentine O'Henry. A guard came to the prison shoe shop. একজন রক্ষী তিনি এসছিলেন কোথায়? প্রিজন শু শপ, জেলখানার ভেতরে জুতোর দোকানে। মানে কি? জেলের ভেতরে এবার জুতোর দোকান থাকে নাকি? শপিং মল থাকে নাকি? শপিং মল থাকবে, জুতোর দোকান, সবজির দোকান আছে। আসলে বিদেশে যখন মহামান্য আদালত কাউকে শাস্তি দেয়, দেখবে একটা কথা বলে, আমাদের দেশেও বলে, যে আসামি মিলির বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণাদির পর এই সিদ্ধান্ত উপনীত হলো যে মিলি ভারতীয় দণ্ডবিধির 1900 ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কথাটা ভালো করে বুঝবে, সশ্রম মানে তোমাকে যতদিন হাজতবাসে তুমি আছো, তোমাকে শ্রম দিয়ে কাটাতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, এমনি খাওয়াবে না। ভাবছো জেলে গেলাম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে খাওয়া দে, এরকম ব্যাপার নয়। ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক, তোমাকে কাজ করতে হবে। তাই ওইখানে
আর বিদেশে কি তোমার যে কাজ ভালো লাগে সেই কাজের জন্য তোমার জায়গা রয়েছে। যদি তুমি বই পড়তে ভালোবাসো, তুমি যদি স্টুডেন্ট হও, তোমাকে বই পড়তে দেবে। তুমি, কারণ জেলটা মানে শোধনাগার, সেখানে তুমি রিফর্ম হবে, বুঝতে পেরেছো? তাই সেখানে জুতোর দোকানে একটা গার্ড আসলো। ওয়্যার, যে জুতোর দোকানে জিমি ভ্যালেন্টাইন, আমাদের গল্পের নায়ক প্রসেনজিৎ, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি, আচ্ছা অ্যাসিডুয়াসলি মানে ডিলিজেন্টলি, ডিলিজেন্টলি মানে কি? অত্যন্ত মনোযোগের সঙ্গে। স্টিচিং আপার্স, স্টিচিং আপার্স মানে কি? জুতোর যে ওপরিতল, সেই ওপরিতলটা মানে জুতোর ওপরের অংশটাকে সেলাই করছে। স্টিচ মানে কি? সেলাই করা, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে এসকর্ট করা মানে কি? অ্যাকম্প্যানিড। এসকর্ট কথার অর্থ তাকে সঙ্গ। আমরা যদি কাউকে কোনো রক্ষী নিয়ে যায়, সে সামনে থাকবে, রক্ষী থাকবে পেছনে, চলো চলো এগো এগো, বন্দুকটা ধরে। তো দ্যাটস কল এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে তাকে নিয়ে গেল। ক্লিয়ার? দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, পার্ডন মানে ক্ষমাপত্র। সেখানে জেলের যিনি প্রধান আছেন, জেল অধ্যক্ষ, তিনি তাকে একটা ক্ষমাপত্র দিল। ক্ষমাপত্র কি? অনেক সময় আসামিদের ব্যবহার আচারে সন্তুষ্ট হয়ে রাজ্যপাল, যে রাজ্যের কেস হয় এবং যদি দেশের কেস হয়, তাহলে সেটা রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারে, বিশেষ কোনো দিনে ক্ষমা করে তাকে ক্ষমাপত্র দিতে পারে। which had been signed that morning by the governor, যেটা এই সকাল বেলায় সই করেছিল কে? রাজ্যপাল। জিমি took it in a tired kind of way, জিমি কিন্তু একটু টায়ার্ড কাইন্ড অফ, এটা ক্লান্ত ভাবে নিল, মানে এক্সাইটেড ভাবে নিল না। যদি তুমি ক্ষমা পত্র পাও, তাহলে তুমি ওয়াও থ্যাংক ইউ, জিমি কিন্তু ঠিক আছে, মানে খুব ক্যাজুয়ালি নিল। ওকে, হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of a 4-year sentence, ভালো করে বুঝবে। জিমি ভ্যালেন্টাইন, তার 4 বছরের জেল হয়েছে। ক বছর কাটিয়ে ফেলেছে? 10 মাস। এটাই জিমির রাগ। 4 বছরের জেল হয়েছে, আমি কাটালাম 10, আমার 10 মাস কাটানো হয়ে গেছে, তাই জন্য হট, ঠিক আছে। কেন? হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, সে কিন্তু আশা করেছিল মাত্র ক মাস থাকবে? 3 মাস। তাকে ক মাস বেশি থাকতে হলো? 7 মাস। এই জন্য রাগ, এই জন্য ওটা বেশি ভালো করে নেয়নি। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাট দ্য লংগেস্ট, সর্বোত্তম সে ক মাস থাকবে? 3 মাস, কিন্তু থাকতে হলো ক মাস? তাকে 10 মাস। কত বছরের জেল? 4 বছরের জেল। ভালো করে বুঝবে বাবুরা। When a man with as many friends on the outside as Jimmy Valentine, যখন একটা মানুষের, জিমি ভ্যালেন্টাইনের মতন একজন মানুষের যার এত বন্ধু বান্ধব আছে, তার আবার জেলে থাকতে হয়? হ্যাঁ, জিমি ভ্যালেন্টাইনের মতন একটা মানুষের যার এত বন্ধু বান্ধব, তাকে তো ছাড়িয়ে নেবে, তাকে তো জেল থেকে বের করে নেবে, তাই না? Had he is received as Jimmy Valentine had is received, যার জিমি ভ্যালেন্টাইনের কাছে, মানে জিমি ভ্যালেন্টাইনের মতন মানুষের কাছে যারা এত বন্ধু বান্ধব, ইন দ্য স্টির মানে স্টির, STIR, স্টির মানে আমেরিকান গালাগালিতে বা আমেরিকান স্ল্যাঙে জেলকে স্টির বলা হয়। মানে আমেরিকান ভাষায় যদি জেলকে গালাগালি দিয়ে ডাকা হয়, তাহলে তাকে বলা হয় স্টির। ওকে, ইট ইজ হার্ডলি ওর্থওয়াইল টু কাট হিজ হেয়ার। কাট হিজ হেয়ার তোমরা বুঝতেই পারছো, চুল কাটা, মানে ওই বলে না বাল বাঁকা করনে কা কোই কিসি কা তাকত নেই, এরকম ব্যাপার। মানে যার এত বন্ধু, সে আমার একটা চুল ছেড়ে দেখাক দেখি। তোমাদের ভাষায় একটু অন্যভাবেই তোমরা বলতে, ক্ষমতা থাকলে চুল ছেড়ে দেখাস। তা আমার এত বন্ধু, যার আমার চুল ধরার ক্ষমতা নেই বা চুল কাটার ক্ষমতা নেই, তো সেইখানে দাঁড়িয়ে আমাকে কিনা 10 মাস জেল খাটতে হলো, আবার এখন ক্ষমাপত্র দিচ্ছে। ক্ষমাপত্র, ভাবলাম যে থাকবো মাত্র 3 মাস, 7 মাস বেশি থাকতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, ভদ্রতার অভিনয় করতে হলো। Now Valentine, said the warden, he will go out in the morning. এই যে ভ্যালেন্টাইন, তুমি সকালেই কিন্তু বেরিয়ে যাচ্ছ। brace up and make a man of yourself. brace up মানে মনের জোর আনো, মনের জোর আনা, বা
তৈরি করা, এই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো, অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োর সেলফ, আর নিজেকে এমন ভাবে সাজাও যেন মানুষ হতে পারো। ঠিক, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি কিন্তু মনের দিকে খুব একটা খারাপ লোক নও গো। স্টপ ক্র্যাকিং সেপস, তুমি সিন্দুক ভাঙা বন্ধ করে দাও, সিধেল চোর তো। অ্যান্ড লিভ স্ট্রেইট, সহজ জীবন যাপন করো। মি সেড জিমি ইন সারপ্রাইজ, জিমি অবাক হয়ে বলল, আমায় বলছেন? আমি? Why? I never cracked a surf in my life. আমি তো বাবার জন্মে কোনোদিন সিন্দুক ভাঙিনি, আপনি আমায় বলছেন কি? কোনো সময় হয় না, মানে তুই কোন একটা অপরাধ করেছিস, ধরা পড়ে গেছিস বাবার সামনে, বাবা পরের দিন বাড়ি গিয়ে দেখ, বাবা এগুলো করিস না। কি বলছো বাবা তুমি? আমি? তুমি তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম তুমি বিড়ি খাচ্ছ। বিড়ি? বাবা এই দেখিনি কোনোদিন, বেশ অভিনয়। ওকে, ও নো, লাফ দ্য ওয়ার্ডেন, বলছে এবার ওয়ার্ডেন হাসলো, আচ্ছা না না ভুল হয়ে গেছে, সরি। অফকোর্স নট, একদমই না। লেটস সি নাও, তাহলে দেখা যাক, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে তোমায় স্প্রিংফিল্ড কাণ্ডে জেলে ভরা হলো কেন? তোমাকে তো স্প্রিংফিল্ড কাণ্ড, তাদের জেলে ভরা হয়েছে কেন? Was it because you would not prove an alibi? এই alibi মানে কি? এই alibi কথার অর্থ, মানে ধরো কোনো জায়গায় অপরাধ হয়েছে, সে ওই জায়গায় তুমি ছিলে না, সেটা প্রমাণ করার জন্য যে লিখিতভাবে দিতে হয়, সেটাকে alibi বলে। দেবে বড় বড় আর্টিস্টরা, ধরো কোনো বড় বড় যারা বড় লোক, তারা অপরাধ করলে কি করে, যে আমি ওইখানে ছিলামই না, উস রাত উস জায়গা মে मैं नहीं था, এরকম ব্যাপার। সেখান থেকে দৃশ্যম সিনেমা, আমি ওখানে ছিলামই না, সেটা প্রমাণ করার জন্য কি অ্যালিবাই। বলছে ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি, এটা কি তুমি নিজে মানে ওই জায়গায় যে ছিলে না সেটা প্রমাণ করতে পারোনি? ফর দ্য ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন্ড সোসাইটি। দেখো বড় লোকরা যদি কোনো অপরাধ করে, তারা টাকা দিয়ে অপরাধী কিনে নেয়। মানে কি, ধরো তোমায় টাকা দিল, বললো এই তুই বলবি খুনটা আমি নয় আমি করেছি, তোর পুরো গোটা পরিবার, তুই ছেলে না বাইরে থাকলে যে যা ভাবে খেত, তুই তার থেকে 5 গুণ সুখে থাকবে, আর এবং জেল থেকে ফিরে আসার পরেই আমার পার্টি অফিসে তোকে একটা চাকরি দিয়ে দেবো, যা। ও তখন খুশি, কারণ মানুষ পরিবারের জন্য পরিশ্রম করে নিয়ে নেয়। তাই বলেছে ফর কম্প্রোমাইজিং সামবডি, কারোর সাথে তুমি মানে কাউকে কম্প্রোমাইজ করেছো, কাউকে তুমি কারোর জন্য তুমি ছেড়ে দিয়েছো, ইন দ্য এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, বড়লোক কারোর জন্য তুমি অপরাধটাকে স্বীকার করে নিয়েছো। এটা কি কারণ? অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ মিন ওল্ড জুরি, না কোনো অধম জাজ, খারাপ জাজ, বয়স্ক জাজ, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যার তোমার উপর রাগ ছিল। মানে ওই লোক বলছে, যেহেতু জিমিকে প্রশ্ন করা হয়েছিল, দেখ বাবা, জিমিকে বলা হয়েছিল, দেখ বাবা তুই আর চুরি চাচ্চামি করিস না, সহজ জীবন যাপন কর। জিমি বললো আমি তো চুরি করিনি, কি যে বলছেন। তখন বলছো ও তাহলে তুমি এমনি, তুমি তাহলে লোকের অপরাধটাকে মাথায় নিয়ে এসছো, বা কোনো জাজের তোমার প্রতি আগে থেকে রাগ ছিল, সেজন্য তোমার জেলে পাঠিয়েছে। তাহলে স্প্রিংফিল্ড ক্যান্ডে তোমায় কে ধরেছে? ঠিক, এবার দেখো, ইট ওয়াজ অনলি ওয়ান অর দ্য আদার উইথ ইনোসেন্ট ভিকটিমস, তাই না? বলছে তোমাদের মতন নিরপরাধ অপরাধীদের, ভালো করে বুঝবে, নিরপরাধ অপরাধীদের সঙ্গে এরকমটা ঘটে, তাই না? বলো, ও শোনাবো আমার, তুমি একদম কিছু করনি। ও মি সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, ভার্চুয়াস মানে নিষ্পাপ, তখনই একেবারে বোকার মতন, আমায় বলছেন আপনি? হ্যাঁ বলুন তো। Why warden? I never was in Springfield in my life. যে স্যার আপনি যে কেন বলছেন, আমি বাপের জন্মে স্প্রিংফিল্ডে যাইনি, আমার কোথা থেকে স্প্রিংফিল্ড থেকে ধরলো, এরকম ব্যাপার। মানে জেনেও না জানার ভাব। ধর তুই রাস্তাতে যাচ্ছিস, দেখ বান্ধবীর সাথে গল্প করতে করতে যাচ্ছিস, তুই জানিস আমার বাবা এই সময় অফিস চলে যায়, ওদিন বাবা অফিস যায়নি, হঠাৎ করে বাবা হাঁটতে হাঁটতে দেখলো তুই তোর বান্ধবী লালা করতে যাচ্ছিস, বাবাকে দেখে বুনু বুনু হায় ও বাবা, বল তুই বলুন না কাকু ভালো আছেন, এরকম।
তো ধরা পড়ে গেলে যেটা হয় আর কি, ধরা পড়ে গেলে তুই বিড়ি খাচ্ছিস, পিছন থেকে বাবা এসে, আলো আছে, লাইট আছে, ধোঁয়া বেরোচ্ছে, বন্ধুরা দিয়ে বাবা বাড়ির চা, সেরকম নাটক। আমি কোনোদিন খাইনি, এরকম একটা ব্যাপার। তো এখানেও জিমি তাই। তাহলে প্রথম প্যারা খুব কঠিন, এখান থেকে এমসিকিউ কত হতে পারতো, তাই না বলো? নেক্সট, টেক হিম ব্যাক কর্নিন। এই কর্নিন, ওরে ধরে নিয়ে যাতো। কর্নিন কার নাম? এই গার্ডটার নাম, যে গার্ড তাকে এসকর্ট করে ফ্রন্ট অফিসে নিয়ে এসেছিল, তার নাম এই কর্নিন। ওরে নিয়ে যা প্লিজ বাবা, মাথা নষ্ট করে দিচ্ছে। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস। বাইরে বেরোনোর যে পোশাক, সেই পোশাক পরিয়ে ওকে তৈরি করে দিস। আনলক হিম অ্যাট 7 in the morning, 7টায় কিন্তু ওকে ছেড়ে দিবি। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন। বুল পেন মানে কি? কোর্টে যাওয়ার আগে বন্দীদের অপেক্ষাগৃহ। ভালো করে লিখে নেবে, কোর্টে যাওয়ার আগে বন্দীদের অপেক্ষাগৃহ। কোনো আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার আগে যেখানে আসামিরা বসে অপেক্ষা করে, সেই জায়গাটাকে বুল পেন বলা হয়। তো ওকে বুল পেনে ওই জায়গাটা আসতে বলো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন, আমার কথাটা ভেবে দেখো। অ্যাট আ 7:15। আচ্ছা, 7:15 মানে কি? 7:15। 7:45 মানে কি? 7:15। ভালো করে বুঝবে। 7:15 মানে 7:15, বাংলায় 7:15। 7:45 মানে কি? 6:45, 6:45, 7:15। ক্লিয়ার? তাহলে 7:15 আর 7:45 একই রকম ভাবে, বাকিগুলো 7:12 আর 7:12 একই রকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা সময়কে ভাবে বলতে পারো। ঠিক আছে? এইবার 7:15-তে অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। 7:15-তে জিমি কিন্তু ওয়ার্ডেনের বাইরের অফিসে দাঁড়িয়ে আছে। হি হ্যাড অন আ স্যুট, সে একটা স্যুট পরে আছে। অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং, যা ভিলেনদের মতন একটা স্যুট। সেই স্যুটটা তুমি এরকম দেখবা ডিটেকটিভরা লম্বা লম্বা স্যুট পরে থাকে, দেখেছো না? লম্বা কোট, হ্যাঁ, একদম চুরুটনি ডিটেকটিভরা ইয়ে করে, তো লম্বা কোট, জঘন্য দেখতে লাগছে আর কি। রেডিমেড ক্লোথস। রেডিমেড ক্লোথস মানে তোমার গায়ের আকার অনুযায়ী নয়, রেডিমেড ক্লোথস আর কি, মানে ঢেলঢালা পোশাক আর কি, খুব রেডিমেড ক্লোথস পরে আছে। পেয়ার অফ, একজোড়া স্টিফ শক্ত স্কোয়েকি শুজ। স্কোয়েকি মানে চকচকে, চকচক চকচক করছে। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট, যেটা এই রাজ্য সরকার বানায়, যারা যে আসামিদের ছুটি দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, সেই আসামিদের জন্য এই রাজ্য সরকার এই ধরনের পোশাক বানায়। ঠিক? দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট। ক্লার্ক তাকে একটা রেল রোড টিকিট দিল। অ্যান্ড $5 বিল, তাকে $5 একটা বিল দিল। ঠিক আছে? তোমরা বলতে পারো চেক। উইথ দ্য ল expected, which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity, যেটা আইন মনে করে যে এই $5 বিল দিয়ে একটা ট্রেনের টিকিট দিয়ে সে হয়তো তার নর্মাল জীবনে পুনরায় ফিরে আসতে পারবে। রিহ্যাবিলিটেট করতে পারবে, মানে পুনরায় সে আবার নর্মাল জীবনে ফিরে আসতে পারবে। ঠিক আছে? ভালো নাগরিক হতে পারবে এবং তার জীবনে অনেক প্রসপারিটি, উন্নতি করতে পারবে। সরকার তো কত কিছুই মনে করে, 2000 টাকা দিয়ে সংসার চলে যায়। সরকার মনে করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম, 2000 টাকা খুশি, তাই না? সরকার তো মনে করে। তাই সরকারে মনে করা কিছু যায়, সেটা জাস্ট ফর্মালিটি। কত টাকা দিয়েছে বন্ধু? মাত্র $5 বিল, একটা রেল রোড টিকিট। ভ্যালেন্টাইন, তার কয়দি নাম্বার কত? 9762। কয়দি নাম্বার 420। কয়দি নাম্বার কত? 9762। ওয়াজ ক্রনিকলড। ক্রনিকলড মানে কি? নামাঙ্কিত ছিল, যেখানে লেখা ছিল, ক্রনিকল খাতায় লেখা, মানে সিরিয়াল নাম্বার বলতে পারো। অন দ্য বুকস, ওই রেজিস্টার খাতায় সিরিয়াল নাম্বার, কত নাম্বার আসামি সে? 9762। পার্ডন বাই গভর্নর, পাশে কি লেখা? রাজ্যপাল দ্বারা ক্ষমাপ্রাপ্ত। and Mr. James Valentine
walked out into the sunshine. মিস্টার জেমস ভ্যালেন্টাইন এবার সূর্যের মধ্যে সূর্যের আলোয় বেরোলো। জেল কি জিনিস তখনই বুঝতে পারবে যখন জেলের ভেতরে দীর্ঘদিন থাকার পরে দেখবে সূর্যের আলো আর প্রবেশ করছে না, তখন প্রকৃতি কি জিনিস তুমি ফিল করতে পারবে। সূর্যের আলোয় আসলো। অ্যান্ড স্মেল, দেখো এখানে খুব সুন্দর একটা লাইন আছে, disregarding the songs of the bird, disregarding the song of the birds, the waving green trees and the smell of the flowers. Disregarding the song of the birds মানে কি, পাখির গানকে উপেক্ষা করে। আমরা যদি প্রকৃতি প্রেমী হই তাহলে কি করব, প্রকৃতির সংস্পর্শে এসে পাখির গান শুনবো, তাই না? তারপরে আমরা ওয়েভিং গ্রিন ট্রিজ, যে সুন্দর সবুজ গাছের পাতাগুলো নড়ছে, হাওয়ায় আন্দোলিত হচ্ছে, সেগুলো দেখবো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ, এগুলো উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট, ইট ইজ রেস্টুরেন্ট। সে সরাসরি চলে গেল একটা রেস্টুরেন্টে। কারণ তোমার যদি পেটে খিদে থাকে কোনো ভালো লাগে না, কোনো গার্লফ্রেন্ডের SMS ভালো লাগবে না, আগে খাওয়া, আগে কি খাওয়া, খাওয়া পেট খাওয়া দাওয়া কমপ্লিট, তখন ও সোনা খেয়েছ। There he tested the first sweet joys of liberty, সেখানে সে প্রথম স্বাধীনতার যে মিষ্টি স্বাদ সেটা খেলো। In the shape of a broiled chicken, সেদ্ধ চিকেন, বিদেশিরা তো সেদ্ধ খাবারই খায়, সেদ্ধ চিকেন মানে মুরগির মাংস, আ বটল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা মদ, আহা, ফলোড বাই আ সিগার, একটা কি সিগার ছিল, সিগার মানে চুরুট, ওকে। আচ্ছা, এই লাইনটা এখানে বলা হয়নি। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, দ্য ওয়ার্ডেন কিন্তু টিকিট দেওয়ার পরে তাকে একটা সিগার দিয়েছিল, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে কিন্তু হাত মানে হ্যান্ডশেক করেছিল। ঠিক আছে, চলো আসো, ঠিক। আর সে এবার কি খেলো, বটল অফ হোয়াইট মানে ব্রয়েলড চিকেন, তার সঙ্গে সাদা মদ, একটা সিগার। আ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, মানে গ্রেট বেটার মানে যে ওয়ার্ডেন তাকে যেটা দিয়েছে, সরকারি সিগারেট যা হয় আর কি, বাংলা সিগারেট, সেটার থেকে অনেক ভালো। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি প্রসিডেড লেজিয়ারলি টু দ্য ডিপোট, অনেক খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু অলস হয়ে পড়ি, বা লেজিয়ারলি মানে টলতে টলতে, সে এবার টলতে টলতে ডিপোটের দিকে গেল। কোন দিক মানে, ডিপোট মানে স্টেশন। উদুম খাকে বহুদিন পরে মদ খেয়েছে। হি টোজ দ্য কোয়ার্টার, দেখো জিমি ভ্যালেন্টাইন চোর হলেও মন ভালো। হি টোজ দ্য কোয়ার্টার, সিকি, সিকি কোয়ার্টার মানে সিকি, সেটা সিকি এরকম করে ছুড়ে দিল। টসড, টসড, হি টসড দ্য কোয়ার্টার, কোয়ার্টার মানে সিকি এরকম ছুড়ে দিল, ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, ওই রেলের দরজায় সামনে বা পাশে একজন অন্ধ লোক বসেছিল, তার টুপিতে একটা সিকি ছুঁড়ে মারলো। and boarded his train, এবং ট্রেনে চড়ে বসলো। They 3 hours set him down in a little town near the state line. স্টেট লাইনের কাছে একটা শহরে পৌঁছতে তাকে 3 ঘন্টা সময় নিতে হয়েছে। ক ঘন্টা সময় নিতে হয়েছে? 3 ঘন্টা, মানে ট্রেনে সে ক ঘন্টা ছিল? 3 ঘন্টা ছিল। He went to the cafe of one Mike Dolan, তার বন্ধু মাইক ডোলানের একটা ক্যাফেতে সে সরাসরি গেল। shook hands with Mike, মাইকের সঙ্গে হ্যান্ডশেক করলো। who was alone behind the bar, সে বারের পেছনে একাই বসেছিল। sorry we could not make it sooner Jimmy my boy, জিমি বন্ধু দুঃখিত তোমায় তাড়াতাড়ি ছাড়িয়ে আনতে পারিনি। but we had the protest from Springfield, কিন্তু আমরা স্প্রিংফিল্ড থেকেই কিন্তু লড়াই করেছি, আন্দোলন করেছি, to buck against, যে তোমায় যে সিদ্ধান্ত দিয়েছে 4 বছরের জেলের, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই বাক এগেইনস্ট মানে বিরুদ্ধে যাওয়া, বাক এগেইনস্ট মানে কি বেঁকে বসা বা বিরুদ্ধে যাওয়া। and the governor nearly bucked, আরে রাজ্যপাল তো মানবে না, বেঁকেই বসেছিল, না না ক্ষমাপত্র দেবই না, এরকম ব্যাপার। ফিলিং অল রাইট বন্ধু, সব ঠিকঠাক আছে তো? ফাইন, জিমি বলল ভালো আছে। got my keys
আমার চাবিগুলো কোথায় আছে? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। গট মাই কি মানে আমার চাবিটা আছে। হি গট হিজ কি, সে তার চাবিটা নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং ওপরে চলে গেল। আপস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাওয়া। দে আনলকিং দ্য ডোর অফ আ রুম, একটা দরজার একটা ঘরের দরজা খুললো। অ্যাট দ্য রিয়ার মানে পেছনের দিক। আমাদের ক্যামেরায় দুটো অংশ থাকে, একটা ফ্রন্ট ক্যামেরা, একটা রিয়ার ক্যামেরা। মানে ওই বাড়িটার ঘরটার পেছনের দিকে দরজাটা খোলা হলো, বা ওই বাড়িটাই ওই রুমটাই হয়তো বাড়িটার পেছনের দিকটায়। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সবকিছু তেমনই আছে যেমনই সে রেখে গিয়েছিল। কি কি সবকিছু? দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন, তখনও মেঝের ওপরে বেন প্রাইসের কলার বাটন মানে কলারের বোতামটা পড়ে আছে। কে? বেন প্রাইস। ওকে, দ্যাট হ্যাড বিন টর্ন, যেটা ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড। এমিনেন্ট ডিটেকটিভ, বিখ্যাত ডিটেকটিভ মানে কি? গোয়েন্দার শার্ট ব্যান্ড থেকে। শার্ট ব্যান্ড মানে শার্ট ব্যান্ড, শার্টের ভাঁজ করা অংশ, সেখান থেকে একটা বাটন ছিঁড়ে গেছে। কেন কেন ছিঁড়েছে? when they had overpowered Jimmy to arrest him, যখন তারা শক্তি লাগিয়েছিল জিমির সঙ্গে লড়াই করছিল যে জিমিকে ধরবে বলে, তখন ছিঁড়ে গেছিল সেইটা। দেখো ছোট্ট করে কিন্তু সে নিজে বলে দিল যে তাকে কে ধরেছে? বেন প্রাইস, তাই না? কখন ধরেছে? সে যখন চুরি করেছে। কোন জায়গা থেকে? স্প্রিংফিল্ড থেকে। এই ঘর থেকেই কিন্তু, এই ঘর থেকেই তাকে ধরেছে। ওকে, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, দেয়াল থেকে টেনে বের করলো। কি বের করলো? আ ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বিছানা, একটা ফোল্ডিং বেড, এরকম হয়তো দেয়ালে সাটিয়ে রাখা ছিল, সেখান থেকে টেনে বের করলো। ওকে, জিমি স্লাইড ব্যাক আ প্যানেল, স্লাইড ব্যাক মানে আমরা এই দরজাগুলোকে স্লাইডিং পাল্লা বলি, তো স্লাইড ব্যাক আ প্যানেল, প্যানেল এরকম সরিয়ে দিল। মানে আলমারিতে আমরা অনেকে প্যানেল দেখতে পাই, বা অনেকের দেয়ালে অ্যাটাচ এরকম জিনিসপত্র রাখার জায়গা থাকে, সেখানে প্যানেল দেওয়া থাকে, তো প্যানেলটাকে সরালো। ভালো করে বুঝবে, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্লাইড ব্যাক আ প্যানেল কোথায় গেল? হ্যাঁ, ইন দ্য ওয়াল, দেয়াল থেকে একটা প্যানেল এরকম স্লাইড ব্যাক করলো, সরিয়ে দিল। অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার্ড সুটকেস, একটা ধুলোয় ঢাকা সুটকেসকে টেনে বের করলো। ঠিক, হি ওপেন দিস, সেই সুটকেসটা খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। এবং ওই টুলের ভিতরে, ওই সুটকেসের ভেতরে বার্গলার্স টুলস মানে কি? ডাকাতি করা, চুরি করা ইত্যাদির যন্ত্রপাতি রয়েছে। তাহলে জিমি ভ্যালেন্টাইন কে? তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। দেখো, ইন দ্য ইস্ট, ইস্ট মানে পাশ্চাত্য দেশের সমস্ত নামি দামি, সব থেকে সুন্দর, সে তার যে চুরি করা জিনিসপত্র তার দিকে অত্যন্ত মানে সযত্নে তাকালো। ফন্ডলি গেজড, এক দৃষ্টে তাকিয়ে আছে। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, একটা চুরি করার একদম একদম সম্পূর্ণ সেট আছে। ঠিক, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। টেম্পার্ড স্টিল মানে কি? ভালো ইস্পাত দিয়ে তৈরি করা। দ্য লেটেস্ট ডিজাইনস, এবং আধুনিক সমস্ত ডিজাইন, নকশা। কিসে কি কি আছে? ইন ড্রিল, ড্রিল মেশিন, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে। পাঞ্চেস, পাঞ্চেস মানে চাপ দিয়ে দিয়ে ফুটো করতে হয়। পাঞ্চেস মানে কি? চাপ দিয়ে দিয়ে ফুটো করে। আগে তো ড্রিল মেশিন ছিল না, কোনো একটা এরকম সূচাগ্র একটা জিনিস ছিল, সেটা দিয়ে এরকম করে চাপ দিয়ে দিয়ে, দ্যাটস কল পাঞ্চেস। ব্রেসেস মানে চিমটা, চিমটা বোঝো তো? চিমটা, চিমটা। বাইটস, বাইটস মানে একটা ছোট ছোট যন্ত্র, আরো অনেক ছোট ছোট যন্ত্র। জিমিস, জিমিস মানে রড, মানে ধাতব লোহার রডকে জিমি বলে। ক্ল্যাম্প, ক্ল্যাম্প মানে কি? সারাশি। অ্যান্ড অগার্স, অগার্স মানে কার্পেন্টাররা যেই ধরনের ছিদ্র করার জিনিস ইউজ করে, দেখবে ফুটো করার জন্য কার্পেন্টাররা এরকম একটা জিনিস ঘোরায়, দেখেছো? এখন তো ড্রিল দিয়ে করে, আগে দেখবেন এরকম জিনিস ঘোরাতো। দ্যাটস কল অগার্স। ক্লিয়ার? তাহলে কোন কোন যন্ত্র, তার বাংলা মানে কিন্তু বললাম। উইথ 2 or 3 নভেলিটিস ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, এমন এমন জিনিস কিছু আছে যেগুলো জিমি নিজেই তৈরি করেছে তার কাজের সুবিধার্থে। ওকে, ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলো নিয়ে সে গর্ববোধ করে যে এগুলো আমার তৈরি, আমি
চুরি করার জন্য এগুলো নিজে তৈরি করেছি তার কাজের সুবিধার্থে। ওকে, ওভার $900, প্রায় $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড এটা বানাতে তারা তার কাছ থেকে কত টাকা নিয়েছে? $900। আ প্লেস ওয়্যার দে মেক সাচ থিং ফর দ্য প্রফেশন। কোন জায়গায় তাকে টাকাটা দিতে হয়েছে? একটা জায়গায় এই কাজকর্মের জন্য, মানে এই চুরি ছাত্রমের জন্য, ডাকাতির জন্য জিনিসপত্র বানানো হয়, সেই জায়গায় তাকে দিতে হয়েছে। ওকে, ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স অ্যান্ড থ্রু দ্য ক্যাফে। জিমি সিঁড়ি দিয়ে নেমে গেল 8 ঘন্টার মধ্যে এবং ক্যাফের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। সে কিন্তু এখন বেশ সুন্দর টেস্টফুল পোশাক এবং ওয়েল ফিটিং, ঢিলেঢালা নয়, একদম ফিটিং, ঠিক আছে, তার গায়ের সঙ্গে মানানসই পোশাক পরে আছে। ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড। ভালো করে বুঝবে, ডাস্টেড অ্যান্ড ক্লিনড, আমার ধুলো ভরা থাকলে আবার ক্লিন কি করে হবে? বলছে সেই সুটকেসটা, যে সুটকেসটা ডাস্টেড ছিল, ওটাকে পরিষ্কার করে ক্লিনড করে সেই যাচ্ছে। বুঝতে পারলাম? আগে ছিল ডাস্টেড, বর্তমানে কি ক্লিন, তাই জন্য ডাস্টেড অ্যান্ড ক্লিন। ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা গল্প। ওকে, in his hand, got anything on, said, asked Mike Dolan. Mike Dolan ভাবছে, এ মাথায় আবার কোনো ফোন দিয়ে আসলো নাকি রে? হ্যাঁ, কি রে? জেনিয়ালি মাইক ডোনাল্ড খুব বেশ বন্ধুত্বপূর্ণ ভাবেই বললো, কোমল ভাবে বললো, মাথায় কোনো ফোন দিয়ে এসছে নাকি, কোনো মতলব? মি সেড জিমি। জিমি বলছে, আমাকে বলছো? জিমি কিন্তু অভিনয় করতে পারে, আমায় বলছেন? না, পাজল টোন, অবাক হয়ে, মানে জিমি কার নাম? আমি তো জিমি না, কে জিমি? মানে ও যে ওর ছদ্মনামগুলো প্রত্যেকবার ওর নিজেদের লোকদেরকে আগে বিশ্বাস করে যে ওর নাম জিমি না। খুব চালাক তো। কি বলছে? আমায় বলছেন? দেখুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারলাম না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড ওয়েট কোম্পানি। এত বড় একটা কোম্পানির আমি একজন রিপ্রেজেন্টেটিভ। মানে যদি এত বড় কোম্পানির নাম কেন দিয়েছে? কোম্পানির নাম যদি টাটা গ্রুপ অফ কোম্পানি, ছোট তো। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড ওয়েট কোম্পানি, যাতে করে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বন্ধু কি কাজ করে, বলতে না পারে পুরো আমার বন্ধু কি নিউ ইয়র্ক অ্যামাল। আরে কিটা ছিল স্যার, মন নেই। এত বড় কোম্পানির নাম মনে থাকে, এই জন্য বড় বড় নাম দিয়েছে, ওর নামটা এত বড় দিল। এবার এই কথাটা শুনে দ্য স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ এন এক্সটেন্ট। এই বন্ধু এই কথা শুনে, তুই জানিস বন্ধু মদ্যপান করে, তুই জানিস বন্ধু মানে প্রেম ভালোবাসা করে বেড়ায়, তুই জানিস বন্ধু বাজে। এবার বন্ধুর জানিস না যে বন্ধুর মায়ের সঙ্গে ঘুরতে এসছে, মা হয়তো পাশের দোকানে, অন্য বিড়িকারটা। বন্ধু বললো, ছি এক চর মারবো, কে রে তুই? তুই বললো, কি বন্ধু? চুকার, হ্যাঁ ও মা, দেখো তো ফালতু লোক, দেখো ই মা, তো সেটা স্বাভাবিক। বন্ধু তো বন্ধু, কি তুই জন্য তো বিড়ি খাওয়া শিখলাম আমি, তুই ফালতু পারলি? ঠিক এরকম মাইক রে এমন করে বলছে, মাইক তো অবাক, ও বাবা তুমি আমার কোম্পানির লোক, কোম্পানি আবার রিপ্রেজেন্টেটিভ। তাই মাইক এতটা অবাক হয়ে গেছে that Jimmy had to take a Seltzer and milk on the spot. Seltzer and milk বলতে পারো হরলিক্স এর মতন। হরলিক্স কারা খায়? ও আচ্ছা না, এনা তুমি হরলিক্স খাও। সেলজার এন্ড মিল্ক মানে কি? দুধের সঙ্গে কোনো কিছু একটা মিশিয়ে দেওয়া। আমরা সাধারণত দুধের সঙ্গে কি মিশিয়ে খাই? হরলিক্স ছোটবেলায়, বর্নভিটা ইত্যাদি। তো বর্নভিটা তো খাও শোনা, সেলজার এন্ড মিল্ক অন দ্য স্পট, ওইখানে। না বন্ধু না, প্লিজ বন্ধু তোকে খেতেই হবে, এনে খা বন্ধু খা। তুই যা ভদ্র ছেলে, ও তো ভুলেই গেছি তুই জিমি ভ্যালেন্টাইন, এই ভুলে গেছিলাম। তুই কোথায় কাজ করিস? নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার এন্ড ফ্রেজেলড ওয়েট কোম্পানি, মনে পড়েছে ব্যাপার। এইবার দেখো, হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। বলছে না না, আমার বন্ধু কখনো মদ টদ খায় না। হার্ড ড্রিঙ্কস মানে মদ না, আমার বন্ধু খায় না। খাও না, দুধ খাও। A week after the release of Valentine 9762, ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর, আসল চেহারা দেখাবে, দুধ খাওয়া বন্ধু, দেখো কি কয়। There was a neat job of safe burglary done in Richmond. There was a neat job of safe burglary, একটা নিখুঁত কাজ হয়েছে। নিট মানে নিখুঁত। কি নিখুঁত কাজ হয়েছে? সেফ বার্গলারি মানে সিন্দুক ভাঙার কাজ হয়েছে। কোথায়?
ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড নামক জায়গায় আবার একটা সিন্দুক চুরি হয়েছে। কে করবে? আমাদের নিউ ইয়র্কের এই যে শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকারের কোম্পানির লোক। আর জিমি ভ্যালেন্টাইন কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে, কেউ বুঝবে না যে চোর। ঠিক আছে, চোর হলো স্ট্যান্ডার্ড, উইথ নো ক্লু টু দ্য অথর। আমাদের অথর মানে এখানে অথরকে, অথর মানে যারা ডিটেকটিভ বা হতে পারে ওই যে সিন্দুকটার মালিক, তার কাছে কোনো ক্লুই রাখেনি, বুঝতেই পারো না যে কিভাবে চুরি হয়েছে। ঠিক, ভালো করে দেখবে। A scant $800 was all that was secured. কত টাকা? সামান্য চুরি হয়েছে, $800। যা ছিল সবই নিয়ে নিয়েছে। অল দ্যাট ওয়াজ সিকিউরড মানে যা ছিল সর্বসাকুল্যে সব নিয়ে নিয়েছে, তাই বলে সামান্য চুরি হয়েছে। যেমন লেখা থাকে না যে কোনো কিছুর দাম মাত্র 5 লাখ টাকা। ওকে। 2 weeks after that a patented improved, ওই চুরির আবার 2 সপ্তাহ পরে পেটেন্টেড। পেটেন্ট মানে কি? ধরো হেড এন্ড শোল্ডার একটা কোম্পানি, যেটাকে আমরা বলি হেড এন্ড শোল্ডার, ওটা হেড অ্যান্ড শোল্ডার। তো ওই হেড এন্ড শোল্ডারে দেখবে একটা আলাদা স্মেল আছে, দেখেছো? ওর আলাদা ঘ্রাণ। ক্লিনিক প্লাসে কিন্তু ক্লিনিক প্লাস ওর একটা আলাদা ঘ্রাণ। দেখবে প্রত্যেকটা শ্যাম্পুর আলাদা আলাদা ঘ্রাণ থাকে। তো ওই যে শ্যাম্পুটা তৈরি করা ইনগ্রেডিয়েন্ট, তার একটা পেটেন্ট আছে। যেমন অ্যাপেলের লোগোটা পেটেন্ট দেওয়া, কেউ কপি করতে পারবে না। পেটেন্টেড ইমপ্রুভ মানে ওই যে সিন্দুকটা ছিল ওটা পেটেন্টেড, মানে ওটার দ্বিতীয় নেই, অদ্বিতীয়। আর কি পেটেন্টেড ইমপ্রুভড। বাবা হারিয়ে ফেলছি আজকে আমি। হ্যাঁ, পেটেন্টেড ইমপ্রুভড উন্নত মানের। বার্গলার প্রুফ, আবার যাতে যেমন ওয়াটার প্রুফ হয়, সাউন্ড প্রুফ হয়, ওটা কি ইমপ্রুভ? বার্গলার ইমপ্রুভ মানে ওটা সিন্দুক কেউ ভাঙতে পারবে না এমন একটা করা। ইন ল্যাংস্পট ওয়াজ ওপেন লাইক আ চিজ টু দ্য টিউন অফ $1,500। আর ওইখান থেকে এমন করে চুরি করা যে টাকাগুলো নেওয়া হয়েছে $1,500, $1,500। আগেরটা কত নিল বাপু? $800 নিয়েছে, বেশি না। এবার $1,500 নিয়েছে। কিভাবে? যেমন চিজ মানে যেমন তোমার পনির নেওয়া হয় না, পনির নিতে দেখবি কাটা পনির নিতে কোটা সমস্যা হয় না, পনির দেখবি সরাসরি চলে আসে। তো ঠিক সে পনির নেওয়ার মতন বাবু টাকা চুরি করেছে। এ নাকি আবার পেটেন্টেড ইমপ্রুভড, আবার নাকি বার্গলারি প্রুফ, মানে কেউ চুরি করতে পারে না, ও তো চুরি হয়ে জি ভ্যালেন্টাইন নাম খতরনাক একটা ছেলে। ওকে, কত ডলার? $1,500। কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। সিকিউরিটি মানে কাগজপত্র এবং রূপোর জিনিসপত্র নেয় না, মানে আউফা জিনিসও নেয় না, রূপো টুপো নেবে না। টাকা শুধু টাকা নয়, টাকা চাই, টাকা ছাড়া কিছুই নাই, এরকম। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। এবার গোয়েন্দারা এবার কিন্তু নড়ে চড়ে বসলো। লোকাল পুলিশরা প্রথমে কি করে? চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, তারপর আসবে। আমার চিন্তা করবেন না, আপনারা আমার 150 বছর ওয়েট করুন, আমি কথা দিচ্ছি আমি যে আমার পরের জন্মে আপনি পেয়ে যাবেন। ওকে, এটা। আর তারপরে গোয়েন্দাদের, তুমি গোয়েন্দা বিভাগে যাবে, গোয়েন্দা বিভাগে গেলে, আর যদি ইন্ডিয়ান গোয়েন্দা বিভাগ হয় তাহলে তো কোনো কথা নেই, টোডং 3 দিন টোডং হবে, তারপরে কেস ফাইল, এরকম। এইবার রোগ ক্যাচার মানে কি? যারা গোয়েন্দা বিভাগে রয়েছে, যারা চোর ডাকাত ধরে। দেন an old fashioned bank safe in Jefferson City became active and এবং দেখো, যদি আশেপাশের কোথাও ব্যাংকে ডাকাতি হয়, তার আশেপাশের ব্যাংকগুলো কি হবে? অ্যাক্টিভ হয়ে যাবে না? সেখানে ধুম সিনেমার মতন পাহারাদার থাকবে, তাই না? ধুম সিনেমা দেখেছি না আমরা, ঋত্বিক রোশন যায় চুরি করতে, হ্যাঁ, তো সেরকম কি দেখিস তো তা। তো সেখানে কিন্তু বাকি ব্যাংক, মানে এই ব্যাংকটা বহু পুরনো ব্যাংক, সে ওল্ড ফ্যাশন ব্যাংক, মানে সেকেলে ব্যাংক জেফারসন সিটিতে অ্যাক্টিভ হয়ে যায়, মানে সচ্ছল হয়ে ওঠে। and threw out its crater and eruption of banknotes. threw out of its crater মানে জ্বালামুখী মানে ক্রেটার মানে মুখ, ইরাপশন মানে হচ্ছে আগ্নেয়গিরি বা জ্বালামুখী, মানে বিস্ফোরণ ঘটিয়েছে, ওইখানে বোমা ফাটিয়েছে। তারপরে যেখানে বোমা পড়েছে সেই দিকে পুলিশটা ছুটেছে, আর ওই পিছন দিকে ঢুকে এসে
এমন ভাবে নিয়ে গেল, ব্যাস নাও, আমার চুরি করতে দেবো না, তুই আমার চেনো আমি কিডা, আমার নাম জিমি ভ্যালেন্টাইন, আমি চুরি করবই। আমি প্রথমে 18 রান নিয়েছি, তারপরে 1500, এবার বড় দাও মারবো। কত মেরেছি বলেছে? অ্যামাউন্টিং $5,000। ও বাবা, 1 লাফে $5,000 পুরো সিন্দুক চুরি করে চলে গেল। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ, এইবার এই লসটা অত্যন্ত বেশি। টু ব্রিং দ্য ম্যাটার আপ টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। সব শেষে যখন অতিরিক্ত চুরি ডাকাতি হয়ে গেছে, তখন এটা কার কাছে যাবে কেসটা? এসিপি প্রদ্যুমান, মানে আমাদের কে? আমাদের বেন প্রাইস। দয়া, দরওয়াজা তোর। দেখে দরওয়াজা আগে থেকেই খোলা। আচ্ছা, ওকে। বাই কম্পেয়ারিং নোটস মানে বিশেষ বৈশিষ্ট্যগুলোকে কম্পেয়ার করলো, মানে ওইখানের চুরি, এইখানের চুরি, এইখানের চুরি, এই যে 3টে জায়গায় চুরি করেছে, সেই চুরির যে কেসগুলো, সেই কেস নির্দিষ্ট নোটে লেখা হয়, সেই ফাইলগুলোকে কম্পেয়ার করে তিনি কি করলেন? A remarkable similarity in the method, a remarkable similarity in the methods of the burglaries was noticed. ওই যে ডাকাতি, প্রত্যেকটা ডাকাতিতে একটা সাদৃশ্য আছে, তার মানে 3টে কাজই একজনের দ্বারাই করা হয়েছে। ওকে, বাই বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রবারিজ, যেই ঘটনাস্থলে তিনি কিন্তু গেলেন বেন প্রাইস, এবং and was heard to remark, তাকে একটা কথা বলতে শোনা যায়। কি বলতে শোনা যায়? That's a dandy James Valentine's autograph. ড্যান্ডি মানে ফুল বাবু, মানে যদি কোনো আসামিকে, কোনো বাজে লোককে বাবু বলে ডাকা হয়, সেটা তাকে অসম্মান করেই বাবু বলা হয়। তোমাকে তোমার প্রিয়জন বাবু খাইছো, এটা বললে ভালোবেসে বলা হয়। তাহলে দেখা গেল কোনো আসামিকে কেউ বলল বাবু ভালো আছেন, যেমন করে যদি কোনো অফিসের নিচু স্তরে কোনো কর্মচারীদের, মনে রাখবে, যদি কোনো উঁচু স্তরের কর্মচারী স্যার বলে ডাকে, অ্যাকচুয়ালি তাকে ইনসাল্ট করছেন, তাই না? স্যার খেয়েছেন তো, কারণ তিনি জানেন তিনি স্যার ডাকার সেই পোস্ট হোল্ড করেন না, তাই তিনি কিন্তু একটু ব্যঙ্গ স্বরেই বললেন স্যার খাওয়া দাওয়া হয়েছে তো, কি স্যার, তো এটাকে অসম্মান করা হয়। তার ড্যান্ডি মানে বাবু, এটা আমাদের সেই ডাকাত বাবু জিমি ভ্যালেন্টাইন অটোগ্রাফ, তারই কাজ জেপে দিয়েছে। হি রিজিউমড হিজ বিজনেস, সে আবার তার কাজ শুরু করেছে। ওকে, লুক অ্যাট দ্যাট কম্বিনেশন লব। এ দেখো দেখো দেখো, এই চাবিটা দেখো, এই চাবিটার কম্বিনেশনটা দেখো কি দিয়ে তৈরি করা। জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আর র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। এমন করে ঝাঁকুনি দিয়ে খুলে ফেলেছে, মানে এত মোটা একটা তালা ঝাঁকুনি দিয়ে খুলে ফেলেছে, যেমন করে কোনো ভেজা মাটি থেকে মূলো তোলা যায়। ভেজা মাটি থেকে মূলো তোলা কিন্তু সোজা, তাই না? তা মূল এরকম টেনে তুলে দিয়েছে, কত সহজে এত কঠিন কঠিন কাজ করে ফেলেছে। হি গট দ্য অনলি ক্ল্যাম্প, তার কাছেই একমাত্র সেই সারাশি আছে, দ্যাট ক্যান ডু ইট। জিমি ভ্যালেন্টাইনই একমাত্র পারে যার কাছে এই সারাশিটা আছে। And now look how clean those tumblers were punched out. Tumblers মানে বড় বড় নাট, দেখবে সেই বড় বড় নাটগুলো কিভাবে তুলে ফেলেছে, কি মানে নিখুঁত কাজ। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি কিন্তু পুরো ধরো সিন্দুক ভাঙবে, পুরো পুরো সিন্দুকটাকে ফুটো করতে হয় না, একটা ছিদ্র করলে ওর কাজ সারা। এতটাই নিখুঁত কাজে এক্সপার্ট জিমি ভ্যালেন্টাইন, বলতে পারো চুরির শাহরুখ খান একদম। আজকে পুরো গল্পটা আমরা একটা পার্ট কমপ্লিট করলাম। গল্পটার কেমন লাগলো তোমরা জানিও, বলো কেমন লেগেছে, শুনেছ? আমরা এবার চলে, আমি বারবার করে বলি, ক্লাস 11 বাঁচতে গেলে কিন্তু তোমাকে একা লেখা শিখতে হবে। আর একা লেখা শেখা কোনো ঘটনাই না। আমরা আগে ভালো করে জিমি ভ্যালেন্টাইন টেক্সটটা পড়বো, প্রত্যেকটা টেক্সট কিন্তু প্রচন্ড খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা চলো, আজকে একা লেখার প্রতি কনফিডেন্স ক্লাস 11দের 100% বুস্ট আপ করে দিই। আগে কি দরকার? কনফিডেন্স। ওয়েন ইউ উইল গো ফর স্পিকিং, যখন তুমি কথা বলার জন্য কারোর সাথে কথা বলবে ইংরেজিতে, হোয়াট ইজ মোস্টলি নিডেড? ইট ইজ ইউর কনফিডেন্স। তোমার কি দরকার? কনফিডেন্স। কনফিডেন্স না থাকলে কিন্তু হবে না। তাহলে আগে কনফিডেন্সটার উপরে কাজ করি। বলেছে, হোয়াট ওয়াজ জিমি ডুইং when the guard
কেম টু দ্য প্রেজেন্ট শু শপ। আচ্ছা, এখানে দুটো শব্দের জন্য তোমাকে 2 নাম্বার দেবে। এবারকে সাবজেক্টটা কে বাবুয়া? তাহলে আমি এখানে কি লিখবো? জিমি। এবারকে বিভার্ব আছে, তাহলে জিমি ওয়াজ। ডুইংটাই চেয়েছে, জিমি কি করছিল, তাই তুমি লিখবে না জিমি ওয়াজ ডুইং, লিখবে না, লিখবে জিমি ওয়াজ কি করছিল? অ্যাসিডুয়াসলি, ASSIDUOUSLY, অ্যাসিডুয়াসলি। তোমাদের টেক্সট বইটা দেবে আমাকে। এরই সরস্বতী, বাহ, তোর বই তো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রে। কেমতে কিছু লিখিস না কেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং, STITCHING, স্টিচিং কি? আপার্স, আপার্স অফ দ্য শুজ। এখানে এই কথাটা তুমি অ্যাড করতেও পারো, এই শুজ কথাটি অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তাহলে জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। এবার এখান থেকে বাবুরা এই অবধি পুরোটুকু লিখে দেবে। তুমি কতটুকু লিখলে? শুধু লিখলে অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, এই কথাটুকু তুমি লিখলে, বাকিটুকু তুমি একা লিখতে পারো। তাহলে জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স when the guard came to the prison shoe shop। ঠিক আছে, এবারে কি? হু হ্যান্ডেড জিমি দ্য পার্ডন। এখানে হু এর জায়গায় অ্যান্সার লেখো, দি ওয়ার্ডেন, WARDEN, হ্যান্ডেড জিমি হিজ পার্ডন বা হ্যান্ডেড জিমি দ্য পার্ডন হলো 2 নাম্বার। বাই হুম ওয়াজ ইট সাইন, এটা কে সাইন করেছিল? তাহলে আমি লিখতে পারবো ইট ওয়াজ সাইন্ড by the governor, GOVERNER, গভর্নর মানে বাংলায় রাজ্যপাল। এটা এতটাই সোজা, it was signed by the governor। দেখো আমরা একা একা লেখা শিখছি, মুখস্থ করবে না। where from was Jimmy arrested and by whom? আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টরা বলে স্যার প্রত্যেকটা এমন হবে না, কিন্তু কিছু করার নেই, সিলেবাসের দৌড়ে আমাদেরকে কিছু জিনিস পড়তেও হবে, আমাদের নোটস নিতে হবে। কেন বলেছি? আধুনিক পড়াশোনায় কি শুধু খাটলে চলবে না, টেকনিক ইউজ করতে হবে, নাহলে কিন্তু বিপদ। সিলেবাস কত কম, সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুজোর ছুটিতে যে কদিন ক্লাসেস হয়নি স্কুলে সে কটা ক্লাসকে এক্সট্রা করে করানো হবে। মানে ধরে নাও স্কুলে তোমাদের ইংরেজি 3টে ক্লাস হয়, সেখানে ইংরেজি ক্লাস এবার 5টা হয়। ব্যাপারটা বুঝলে না? হয়তো সারাদিন ইংরেজি পড়াচ্ছে, তা কেমন পড়াচ্ছে সেটা পরের প্রশ্ন, কিন্তু স্যার পড়াবেন। Where from was Jimmy arrested? আচ্ছা বাক্যে বাবু সাবজেক্টটা কে? সাবজেক্টটা হলো জিমি। জিমি was arrested, লিখলে arrested কোথা থেকে? from Springfield, SPRINGFIELD। by whom? কে? by Ben Price। এই বেন প্রাইস ভীষণ প্রিয় একটা মানুষ হয়ে যাবে তোমাদের। দেখো বেন প্রাইসের প্রেমেই তোমরা অনেকে পড়ে যাবে শেষে। টেক হিম ব্যাক কর্নিন, হু সেড দিস টু হুম? এখানে টেক হিম ব্যাক কর্নিন কে বলেছিল? এটা কে 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 বলেছিল? দি ওয়ার্ডেন সেড দিস। দেখো এইখানে না এই দিসটার জায়গায় কি লিখবে? সেড দি কোটেড লাইন ফ্রম জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি লিখবে। যখন এই কোটেশন থেকে কোশ্চেন দেবে লিখবেই, লিখবেই, কারণ একটা শিষ্টাচার বলে ব্যাপার থাকে। দ্য ওয়ার্ডেন সেড দ্য কোটেড লাইন ফ্রম, এখানে কাকে? টু দ্য গার্ড। কাকে বলেছিল? গার্ডকে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন? আচ্ছা তাহলে দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন লিখলে পুরোটুকু। ওয়াজ কে? কর্নিন। আচ্ছা হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অর্ডার হিম টু ডু? সাবজেক্টটাকে? দি ওয়ার্ডেন ordered him to fix Jimmy with
আউট গোয়িং ক্লোথস, এখানে দেখো লেখা রয়েছে উইথ আউট গোয়িং ক্লোথস, উইথ আউট গোয়িং ক্লোথস অ্যান্ড আনলক হিম, তাকে ছেড়ে দিতে হবে কখন? at 7 o'clock, এরকম লিখলেই হবে। ঠিক আছে। হাউ লং হ্যাড জিমি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য জেল, তাহলে জিমি হ্যাড expected to stay in the jail for কত বছর না কত মাস? 3 না 4? 3 months longest না? হ্যাঁ, 3 months at the longest, সর্বসাকুল্যে সে 3 মাস থাকবে। আচ্ছা, হাউ লং ডিড হি স্পেন্ড, তাহলে কত মাসও কাটিয়েছে? তাহলে হি স্পেন্ট 10 months of his 4 year of sentence, তাই না? of his 4 years of sentence মানে কিন্তু জেল। for how many years he was sentenced, তাহলে এখানে আমরা উত্তরটা লিখেই দিবা আরেকবার, তাহলে he was sentenced for কত? 4 years। এই যে এতটুকু লিখলাম, খুব বেশি কি কঠিন লেগেছে? খুব বেশি কি, এক ফোঁটাও লাগেনি। এই 6টা কোশ্চেন আমাদের মনে রাখতে 6 মিনিটও লাগবে না। এইরকমই আমরা কয়েকশো কোশ্চেন করব, প্র্যাকটিস, মুখস্থ করব হাতে গোনা কয়েকটা। লিখে নাও সুন্দর করে। ক্লাস 11 এখনো বলছি, লেখা শেখো, মন দিয়ে লেখা শেখো। চলো টাটা। আর একা একা লিখবে, আমি এখানে দাগিয়েছি মানে তোমরাও দাগিয়ে রাখবে। পরীক্ষার সময় মুখস্থ করে দেখানো, পরীক্ষার শেষে মুখস্থ করতে হলো গোল্লা, তারপরে ওয়াজ, তারপরে দাগ। এবার তো মুখস্থ করতে পারো না, গোল্লা 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 গোল্লা, দাগ 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 দাগ। তো তোমরা নিজেরা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তুমি নিজে লেখো তাই। ঠিক আছে, চলো লিখে নাও। চলো সবাই একটু এদিক দেখে নাও। তারপরে আমি তো দেখো, আমি কিন্তু তোমাদের একদিনও ছুটি দিইনি। আমি পারলেই ছুটি দিতে পারতাম, তবুও কিন্তু দিইনি, তোমাদের নিজস্বতার যাতে ক্ষতি না হয়। আমরা এখানে লক্ষ্য করে দেখো, প্রত্যেকেই দুদাগের কোশ্চেনটা পড়বো। ইভেন দেন উড বি সাম স্টুপিং and I choose never to stoop, who said this to whom, এখানে কে কাকে বলেছে অ্যানসারটা তোমরা পারবে। কে কাকে বলেছে? এখানে বলেছে, এই কথাটা কে কাকে বলেছে? দ্য ডিউক অফ ফেরারা said this to কাকে? দ্য এনভয় অফ দ্য কাউন্ট, তাই না? দ্য ডিউক অফ ফেরারা said this to the envoy of the count. What did the speaker consider stooping, এখানে স্টুপিং বলতে কি বোঝানো হয়েছে? দেখো, দ্য ডাচেস ওয়াজ ভেরি ওপেন হার্টেড, তার স্ত্রী অত্যন্ত খোলা মনের। শি নেভার ফেল্ট এনি ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ, অফ দ্য ক্লাস অ্যান্ড ডিগনিটি, তিনি ভেদাভেদ বোঝেন না। কিসের? ক্লাস মানে জাতের, আর ডিগনিটি মানে উচ্চ নিম্ন স্তর ইত্যাদি। শি স্পোক উইথ এভরিওয়ান, সবার সাথে কথা বলেন। বাট হার হাজবেন্ড ডিড নট লাইক হার ইন্টারাকশন উইথ আদার মেন সো ওপেনলি, তার স্বামী কিন্তু ভালোবাসে না অন্যান্য পুরুষদের সঙ্গে তো ওপেনলি কথা বলা। ঠাকুরপো ভালো আছো, কি ব্যাপার, খেয়েছো, এগুলো ভালোবাসে না। হি নেভার ট্রাইড টু কারেক্ট হার দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, যদিও তিনি কোনোদিন চেষ্টা করেনি তার স্ত্রীকে ঠিক করে দেবে, সংশোধন করে দেবে। দ্য অ্যাটেম্পট অফ মেকিং হার ডাচেস কারেক্ট ইজ কনসিডার্ড অ্যাজ স্টুপিং, তার মেয়ে মানে তার স্ত্রীকে কারেক্ট করে দেওয়ার যে অ্যাটেম্পট, চেষ্টা, সেটাকেই বলা হচ্ছে ঝুঁকি। টু দ্য এভিল মাইন্ডেড ডিউক, ওই শয়তান মানসিকতার রাজার কাছে। হি থট ইট উড বি অ্যান ইনসাল্ট টু হিজ র্যাঙ্ক অ্যান্ড ডিগনিটি, সে মনে করে যে আমার র্যাঙ্ক, আমার যে পদমর্যাদা, পদমর্যাদা দ্বারা হ্যাক মারবো তোর, আর কি আমার যে সম্মান, তার অপমান আমার বউকে বোঝাতে হবে, কে দাও, এরকম ব্যাপার। সো হি ডিসাইডেড নট টু স্টুপ। আচ্ছা, এর ফলে সে হোয়াট ডিড হি ডু ইনস্টিড, কি করেছিল? হি কমান্ডেড টু কিল হার ইনস্টিড, পরিবর্তে বলেছে গলা পুষিয়ে ছেড়ে দাও। হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ডাজ ইট রিভিল, স্পিকারের চরিত্র কি পাওয়া যায়?
দ্য কোটেড স্টেটমেন্ট রিভিলড, এই কোটেড স্টেটমেন্ট বলে দ্যাট দ্য ডিউক অ্যাজ অ্যান অ্যারোগেন্ট অ্যান্ড হরিড পার্সন, ভয়ঙ্কর একটা মানুষ, ডিভাইড অফ হিউম্যান কাইন্ডনেস, যার মধ্যে কোনো মানে কি বলবো কাইন্ডনেস, দয়ালু মনোভাব নেই, ওয়ার্মথ মানে মায়া দয়া নেই, বিং সো পাওয়ারফুল হি ওয়ান্টস টু টেম এভরিওয়ান অ্যাকর্ডিং টু হিজ উইশ, যেহেতু ক্ষমতাবান সবাইকে পোষ মানাতে চায় তার ইচ্ছে মতন। ইট ওয়াজ এক্সট্রিমলি সেলফিশ অফ হিম টু স্টিক টু হিজ প্রিন্সিপাল, সে তার নিজের নীতি আদর্শে এক জায়গায় থাকে, স্টিক, খুব সেলফিশ তিনি, তার নিজস্ব নীতি আদর্শের জন্য তিনি যা খুশি করতে পারেন। এ অবধি পড়া থাকলো, আর বেশি পড়া দিলাম না, এই দুদাগের কোশ্চেনটাই পড়া, তার সঙ্গে জিমি ভ্যালেন্টাইন। ভালো থেকো সবাই।